বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। আপনারা জানেন যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায় 1974 সালে এবং 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কন্ট্রিবিউট করছে এবং ইতিমধ্যেই এক বছরে বাংলাদেশ সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হিসেবে শান্তিরক্ষী মিশনে অবদান রেখেছে। যেখানেই যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, দুর্যোগ, দুর্বিপাক কিংবা সংঘাত উত্তর পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে কিংবা কোথাও কোথাও নির্বাচন গঠনে, প্রতিষ্ঠান গঠনে ভূমিকা রাখা দরকার জাতিসংঘ মনে করে, সেখানেই তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে পাঠায় এবং বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা ওই মিশনে অংশ নেয়। এবং আমি শুরুতেই যেটি বলছিলাম যে বাংলাদেশ এখানে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর দেশগুলোর মধ্যে অন্যতম। কখনো কখনো 1 নম্বরে বাংলাদেশ, কখনো কখনো 2 নম্বরে নেমে যায় কন্ট্রিবিউশনের দিক থেকে। এবং এই শান্তিরক্ষী মিশনে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অনেক সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য জীবন দিয়েছেন। এখন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও মিশনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ পৃথিবী জুড়ে এই কাজের জন্যে সুনাম কুড়িয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, একটি ব্র্যান্ড হিসেবে বাংলাদেশ পরিচিত। কোথাও কোথাও সড়কের নাম বাংলাদেশের নামে হয়েছে, কোথাও কোথাও ওই অঞ্চলের বা ওই দেশের মাতৃভাষা, দ্বিতীয় মাতৃভাষা হিসেবে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে তারা স্বীকার করে নিয়েছেন। এগুলো হচ্ছে অবদানের জায়গা। এবং আজকের এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আমরা যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের জনগণ এবং নাগরিক হিসেবে, এবং যারা গোটা বিশ্বজুড়ে অবদান রেখেছেন তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদেরকে অভিনন্দন জানাই। আজকের এই বিশেষ দিবসে, বিশেষ দিনে এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি ডেভেলপমেন্ট মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী। তারপরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদরের GSO 1 জেনারেল স্টাফ অফিসার 1 সামরিক প্রশিক্ষণের লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। তিনি টেবিলের একেবারে বাঁ প্রান্তে, আমার পাশেই ডান পাশে রয়েছেন এয়ার কমান্ডার মোহাম্মদ মিরাজ পাটোয়ারি। তিনি ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন শাখার অধিনায়ক এবং তারপরে রয়েছেন মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ডিন কমডোর জামিল হোসেন। স্বাগত আপনাদের চারজনকে তৃতীয় মাত্রা এবং আপনাদেরকে অভিনন্দন আজকের এই বিশেষ দিনে। আমি লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে শুনতে চাই যেহেতু প্রথম মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যাত্রা শুরু করেছিল, বাংলাদেশ সেনাবাহিনীর কন্ট্রিবিউশন কি এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, এবং এবছরকার যে দিবসটির মূল প্রতিপাদ্য ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার, এর তাৎপর্য যদি আপনি আমাদেরকে বলেন। আমি শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় আমাকে স্বাগত জানানোর জন্য। শুরুতে আমি স্মরণ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছিলেন, বিশ্ব শান্তি রক্ষায় আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন হবে সেখানেই আমরা আমাদের অবদান রাখব। এরই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুগোপযোগী দিক নির্দেশনা এবং ঐকান্তিক প্রচেষ্টার কারণে আপনি নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বের দরবারে বর্তমানে 1 নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিবেচিত হচ্ছে এবং আমরা এই মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি 2020 সালের 31 আগস্ট থেকে এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ। এই অর্জন কিন্তু একদিনে সম্ভব হয়নি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কিন্তু এখন একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত এবং এর পিছনে যে কয়েকটি বিষয় কাজ করেছে তার ভিতরে উল্লেখযোগ্যভাবে বলতে হবে আমাদের কূটনৈতিক তৎপরতা ছিল আমাদের অংশগ্রহণের বিষয়ে, পাশাপাশি যারা শান্তিরক্ষা কার্যক্রমে নিজেদেরকে আত্মনিবেদিত করেছে তাদের অবদান অনস্বীকার্য। যে কারণে আমি শুরুতেই স্মরণ করতে চাই বাংলাদেশের পক্ষ থেকে শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ করি সকল শহীদদের এবং যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন তাদেরকে, যাদের ত্যাগ এবং তিতিক্ষার কারণেই আজ আমরা এই পর্যায়ে পৌঁছেছি।
এখানে কয়েকটি বিষয় উল্লেখ না করলেই নয়, এর ভিতরে শুরুতেই বলতে হবে আমরা যে আস্থার জায়গাটা অর্জন করেছি সেটা অর্জন করেছি কয়েকটি কারণে। প্রথম কারণ যদি বলতে হয় সেটি হচ্ছে আমাদের প্রশিক্ষণ। আমাদের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের আন্তর্জাতিক মানের শান্তিরক্ষীদের জন্য প্রশিক্ষণ পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম বিপসট বা বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস অপারেশন ট্রেনিং, যেখানে বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এখান থেকে আমরা যেভাবে উপকৃত হই, বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের সাথে আমরা যৌথ অনুশীলন যখন পরিচালনা করি, তাদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতা জানতে পারি, সাইড বাই সাইড তাদের যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো আমরা জানতে পারি, এবং এই কারণেই বিশ্ব শান্তি রক্ষায় আমরা যখন নিয়োজিত হচ্ছি আমাদের পেশাগত দক্ষতা আমরা সঠিকভাবে জাতিসংঘের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে সক্ষম হচ্ছি। আমাদের সরকার আমাদের সেনাবাহিনীর জন্য বা আমাদের শান্তিরক্ষীদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন অত্যাধুনিক যুগোপযোগী সরঞ্জাম এবং অস্ত্রাদির। শান্তিরক্ষা মিশনের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনি জানেন আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চ্যাপ্টার 6-এর অধীনে পরিচালিত হতো, যেখানে শান্তির জন্য বল প্রয়োগের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন যেহেতু থ্রেটের ধরন বদলেছে, সুতরাং কখনো কখনো বল প্রয়োগের প্রয়োজন হতে পারে। সেজন্য এ ধরনের যুগোপযোগী সরঞ্জাম আমাদের জন্য ব্যবহার আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করেছে আমাদের হাতকে। জাতিসংঘের একটা চাহিদা সবসময়ই থাকে, সেটা হচ্ছে নারীর শান্তিরক্ষীদের অংশগ্রহণ, এবং আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে সমস্ত শান্তিরক্ষী অংশগ্রহণ করছেন, দেশের সম্মান রক্ষার্থে তাদের পেশাদারিত্ব, তাদের আত্মত্যাগ, তাদের মনোবল এবং সর্বোপরি যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করেছি তার মাধ্যমে আমরা সকলের আস্থা অর্জন করতে পেরেছি, এবং এই আস্থা দিয়েই আমরা বিশ্ব শান্তি রক্ষায় নিজেদের অবদান রাখতে সক্ষম হচ্ছি। যে আমি আসছি আবার আপনার কাছে, কমডোর জামিল হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই এবারকার প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্যটা কি, যে ফিট ফর দ্য ফিউচার অ্যান্ড বিল্ডিং বেটার টুগেদার, এটির মাধ্যমে কি বলতে চাওয়া হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নৌবাহিনীর যে কার্যক্রম মিশনে। জি, থ্যাংক ইউ। এবারের প্রতিপাদ্য বিষয়ের মূল আলোচ্য বিষয়টা হলো যে আমরা আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা আমরা সবাই মিলে যদি একটু ভালো ভবিষ্যৎ, বাসযোগ্য ভবিষ্যৎ তৈরি করতে পারি, তাহলেই আমাদের যে লক্ষ্য, আন্তর্জাতিক শান্তি মিশনে যে লক্ষ্যটা অর্জিত হবে, এবং জাতিসংঘের যে রাজনৈতিক ইচ্ছে যে দুনিয়াতে একটা শান্তির আবহাওয়া বিরাজ করবে, সেই জিনিসটাকে প্রতিপাদ্য করে এই বছরের শান্তিরক্ষা মিশনের এই সাবজেক্টটা চুজ করা হয়েছে। আর আমাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশ নৌবাহিনীর, আমাদের সেনাবাহিনীর 15 জন শান্তিরক্ষীকে দিয়ে 1988 সালে শুরু হওয়ার পরে তিলে তিলে আমরা আজকে প্রায় 2 লক্ষের কাছাকাছি শান্তিরক্ষী আমরা প্রেরণ করেছি বিভিন্ন দেশে, এই তিন বাহিনী এবং পুলিশ মিলে। এখানে নৌবাহিনীরও একটা আনুপাতিক হারে সবসময় অংশগ্রহণ ছিল। নৌবাহিনী মূলত 1993 সালে মোজাম্বিক মিশন দিয়ে শুরু করে, ইতিমধ্যে 31টা দেশে নৌবাহিনী প্রায় 7,000-এর উপরে শান্তিরক্ষী অংশগ্রহণ করেছে। তার মধ্যে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী 7টা দেশে, যেখানে 7টা দেশে মিশন আছে, সব কয়টা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ আছে বিভিন্ন বাহিনীর সঙ্গে। বিশেষত ম্যারিটাইম মিশন 2টা আছে, যেটা আমাদের উল্লেখযোগ্য অবদান আছে ওয়ার্ল্ডে। আপনি জানেন যে এখন আন্তর্জাতিক পর্যায়ে একটা মাত্র ম্যারিটাইম মিশন আছে, শান্তিরক্ষী মিশন, সেটা হলো লেবাননে ইউনিফিলে যে MTF বলি আমরা, ম্যারিটাইম টাস্ক ফোর্স, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ আছে জাহাজ নিয়ে। আমাদের একটা করভেট আছে, এটা 2010 সালে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে অল্প কয়েকটা দেশ সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। মূলত বড়গুলো দেশ গ্রিস, টার্কি, ব্রাজিল, জার্মানি, ওদের সঙ্গে বাংলাদেশ অংশগ্রহণ করার সুযোগ পায়। আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে বাংলাদেশের এই সম্মান অর্জন এবং এটাকে ধরে রাখা হয়েছে আজ পর্যন্ত, এবং বর্তমানে একটা করভেট আছে, এবং এদের কাজই হলো ওখানে যেই মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা আছে, সে সমস্যায় যে কোনো ধরনের আর্মস, যে কোনো চালান, এগুলো যেন নৌপথে না হতে পারে, যে কোনো ধরনের কোনো রকমের অপকর্ম হতে না পারে, এই ধরনের কাজগুলো ম্যারিটাইম সেক্টরের মেডিটেরিয়ান সিতে কাজগুলো করে থাকে, এবং আমাদের নৌবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের কাজ দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ইউনিমিস, এটা হলো আমাদের সাউথ সুদান একটা মিশন আছে, সেখানে আমাদের একটা ফোর্স ম্যারিটাইম ইউনিট আছে, বানফ্রু।
এইখানে আমাদের 200 লোকের একটা ইউনিট আছে, যেখানে 12টা লাইট পেট্রোল এয়ারক্রাফট আছে। এই লাইট পেট্রোল ক্রাফট এইগুলোর দ্বারা আমাদের ওখানে হোয়াইট ব্লু নাইলে আমরা রীতিমতো নিয়মিত পেট্রোল করি, এবং ওখানে জাতিসংঘের কার্যক্রমের পাশাপাশি ওখানকার যে স্থানীয় যে প্রয়োজনগুলো আছে সব ধরনের প্রয়োজন আমরা মিটিয়ে থাকি। এবং এটা আপনি শুনলে অবাক হবেন, এই জায়গাটা প্রায় 1000 কিলোমিটার লম্বা, নাইল হোয়াইট নাইল রিভারটা 938, 1000 কিলোমিটার অলটুগেদার। এখানে এই জায়গাটা পুরোপুরি বাংলাদেশ নৌবাহিনী সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং এইখানে আপনি বুঝতে পারবেন, যেহেতু নৌবাহিনীর একটা ত্রিমাত্রিক একটা বিষয় আছে, পানি নিচ থেকে আক্রমণ হতে পারে, পানির উপর থেকে হতে পারে, আমার ভূমি থেকে হতে পারে, আকাশ থেকে হতে পারে। এই ত্রিমাত্রিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে নৌবাহিনী কাজ করতে হয়, যেটা অন্য কয়েকটা ফোর্স থেকে একটু ভিন্ন মাত্রায়, এবং সেই কাজটা বাংলাদেশ নৌবাহিনী খুব দক্ষতার সাথে করছে। এই ক্ষেত্রে নৌবাহিনীর অবদান যথেষ্ট পরিমাণে বলে আমরা বিবেচনা করি। আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির নৌবাহিনী হয়েও আমরা পেশাগত দক্ষতার মাধ্যমে আমরা উন্নত বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সমতালে আমরা কাজ করে যাচ্ছি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। এবং এখানে আমাদের সবগুলো মিশনে আমাদের দুই ধরনের লোকজনই আছে। আমাদের পুরুষ সহকর্মীদের সঙ্গে সঙ্গে আমাদের নারী সহকর্মীরাও কাজ করছেন। নারী কি সংখ্যায় আছে, কতজন? আমাদের পার্টিসিপেশন আছে, প্রত্যেক জায়গায় আমাদের প্রফেশনাল পার্টিসিপেশন আছে। মিস্টার তৌফিক মাহবুব চৌধুরী, একটু বাংলাদেশ পুলিশের কন্ট্রিবিউশন সম্পর্কে আমরা শুনতে চাই শান্তিরক্ষা মিশন, এবং কবে থেকে পুলিশ আসলে শান্তিরক্ষা মিশনে কাজ শুরু করলো? ধন্যবাদ আপনাকে। জাতিসংঘ মিশন তো শুরু হয়েছে 1948 সাল থেকে। প্রথম মিশনটা শুরু হয় জাতিসংঘের মিশনটা শুরু হয় 1948 সালে, ইসরায়েল প্যালেস্টাইনিয়ানে একটা ট্রুস দিয়ে শুরু হয়। তো বাংলাদেশ পুলিশ প্রথমে যায় 1989 সালে নামিবিয়া মিশনে। তো আমাদের কিন্তু 3টা ফরম্যাটে আমরা পুলিশ পিসকিপার্স পাঠাই। প্রথম ফরম্যাট হচ্ছে আইপিও মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার। তো ইনিশিয়ালি আমাদের আইপিওরা যায়, এরা জাতিসংঘ হেডকোয়ার্টার্স থেকে আসে, পরীক্ষা নেয়, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই যান। তো এই আইপিও যারা যান তাদের মেইনলি দায়িত্ব থাকে, ওখানে যেহেতু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ওখানে সবগুলো কম্পোনেন্ট যেরকম ধ্বংস হয় ঠিক সেরকম ল এনফোর্সারও কিন্তু ধ্বংস হয়। তখন এদেরকে যে পুনর্গঠন, রিফর্ম, রিস্ট্রাকচারিং, এই কাজগুলো ইনিশিয়ালি আইপিওরা করে। তারপরে অনেক সময় ধরেন ওদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও কিন্তু ইন্টারফেয়ার করে বা এঙ্গেজড হয়। এরপরের ফর্মেটে হচ্ছে আমাদের এফপিইউ, ফর্ম পুলিশ ইউনিট। এটা কন্টিনজেন্ট আকারে যায়, 220 থেকে 250-এর একটা কন্টিনজেন্ট থাকে। তো ওদের মেইনলি কাজটা হচ্ছে যে ওখানে যা সিভিলিয়ান প্রোটেকশন, এই সিভিলিয়ান হতে পারে যে ইউএনের স্টাফও হতে পারে, আবার ওই জায়গার স্টাফ, ওই জায়গার নাগরিকও হতে পারে, আবার যে স্থাপনা প্রোটেকশন দেয়। তারপরে ধরেন আমাদের বর্তমানে এই যে কঙ্গোতে যে মিশন আছে, কঙ্গো মিশনে আমাদের নারীরা কিন্তু কিনশাসা এয়ারপোর্টটা কিন্তু গার্ড দিচ্ছে। তো আবার কিন্তু যে কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন রসদ, বিভিন্ন ধরনের পরিবহন সামগ্রী যখন মুভ করে তখনও আমাদেরকে গার্ড করতে হয়। সেগুলো এই ডিউটিগুলো আমাদের পুলিশের এফপিইউ সদস্যরা করে থাকে। মানে পুলিশকে আলাদাভাবে করে না অন্যান্য বাহিনীর সঙ্গে? অনেক সময় একসাথে করে, অনেক সময় আলাদাভাবে করে। এটা ইউএনের যে পলিসি মেকারদের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে, যে সিকিউরিটি থ্রেটের উপরে ডিপেন্ড করে ওরা এটা নির্ধারণ করে দেয়। আর যারা প্রফেশনাল লেভেলে কিছু কাজ করে, আমরা বলি পি লেভেল, এরা মূলত পলিসি লেভেল, তারপরে বাজেটিং, তারপরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, ডিসিশনগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা প্রপারলি, সেই বিষয়গুলো যখন লুক আফটার করে, সেই পলিসি লেভেলেও কাজ করে। ইভেন আমাদের কিন্তু জাতিসংঘ সদর দফতরও কিন্তু আমাদের লোকজন আছে, আবার ফিল্ড লেভেলও আছে। তবে আগে অনেক বেশি ছিল, ইদানিং এই ডাউন সাইজিং বেশ কিছু কারণে কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তো দিস ইজ ইন এ নাটশেল হোয়াট পুলিশ ডাজ ইন দি ইউএস পিসকিপিং মিশন। আসবো আমি আবার আপনার কাছে, এয়ার কমান্ডার মিস্টার মিরাজ পাটোয়ারি, আপনার কাছ থেকে শুনতে চাইব বিমান বাহিনীর কন্ট্রিবিউশনের কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস 2024 উপলক্ষে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ এবং তার সকল কলাকৌশলীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ভিশনারি চ্যালেঞ্জের নেতৃত্বের জন্য আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা। প্রথমে আমি আপনাকে আমাদের কার্যক্রম, ত্যাগ, ফিমেল পার্টিসিপেশন, তারপর আমি বসবো আমাদের যে প্রতিপাদ্য বিষয় ছিল ফিট ফর ফিউচার, সেটা নিয়ে একটু আলোচনা করব।
প্রথমে যদি বলতে হয় 1993 সালে 6 জন আফসার 6 জন কর্মকর্তা বসনিয়া হার্জেগোভিনাতে প্রেরণের মাধ্যমে আমাদের বিমান বাহিনী পদযাত্রা শুরু হয়। তারই সফলতার রেশ হিসাবে 1995 সালে 2টি হেলিকপ্টার এবং 26 জন শান্তিরক্ষী নিয়ে আমরা কুয়েতে ডিপ্লয় করি। তো এই যে 6 জন কর্মকর্তা এবং পরবর্তীতে 26 জন এবং 2টা হেলিকপ্টার নিয়ে যে আমরা ডিপ্লয় করেছি, এটা হয়তো অতি সাধারণ মনে হতে পারে সেই সময়ে, বাট তখন যে কুয়েত পুনর্গঠনে বহুজাতিক মিশনের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মতো পাইলটরা উন্নত দেশের পাইলটদের সাথে যে ফ্লাইং বা উড্ডয়ন কার্যক্রম চালিয়ে গেছে, সেটা তখন ছিল অনেকের জন্য অবিশ্বাস্য এবং আমাদের জন্য ছিল খুবই গর্বের। তারই ধারাবাহিকতায় আমরা 25টি দেশে 9158 জন শান্তিরক্ষী মিশন পাঠিয়েছি। আমরা অলমোস্ট 10টি দেশে আমাদের এয়ার কন্টিনজেন্ট পাঠিয়েছি। আমরা একমাত্র বিমান বাহিনী, একক বিমান বাহিনী, যে বিমান বাহিনী শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত সর্বসংখ্যক বিমান সেনা এবং সর্বসংখ্যক এয়ার কন্টিনজেন্ট পাঠিয়েছে। 2003 সালে আমাদের MH17 দিয়ে কঙ্গোতে যাত্রা শুরু হয়। বর্তমানে আমাদের 6টি হেলিকপ্টার নিয়ে কঙ্গোতে মোতায়েন রয়েছে এবং 3টি হেলিকপ্টার নিয়ে একটি কন্টিনজেন্ট সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আছে এবং একটি C-130B পরিবহন বিমান নিয়ে কঙ্গোতে পরিচালনা করে আসছে। যদি কার্যক্রমের কথা বলতে হয়, নর্মালি হেলিকপ্টার ইউনিটগুলি তারা ট্রুপস ট্রান্সপোর্টেশন, ট্রুপস ইনসারশন এক্সট্রাকশন, দ্যাট মিনস কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় সৈন্যদেরকে নিয়ে যেতে হয় এবং তাদেরকে নিরাপদে ফিরে নিয়ে আসা, ক্যাজুয়ালিটি মেডিকেল ইভাকুয়েশন করতে হয়, তারপরে বিভিন্ন ধরনের সামরিক রসদ, গোলা বারুদ, পণ্য আনা নেওয়া করতে হয়। আর পরিবহন বিমান নর্মালি রেগুলার ফ্লাইট করে থাকে এবং বিভিন্ন দেশে যে ট্রুপস রোটেশন হয় সেই রোটেশন ফ্লাইটগুলি তারা পরিচালনা করে। এবং যদি কখনো কোনো বাল্ক অ্যামাউন্ট লোড বা বাল্ক সাইজ লোড পরিবহন করতে হয়, তাহলে C-130 পরিবহন বিমানটা ব্যবহার করা হয়। আপনি জেনে খুশি হবেন যে আমরা এ পর্যন্ত 80,000 ঘন্টা নিরাপদ উড্ডয়ন ঘন্টা ফ্লাই করেছি কোনো রকমের দুর্ঘটনা ছাড়া। এটা কিন্তু খুবই একটা ঈর্ষণীয় ব্যাপার এবং এই অর্জনটা কিন্তু শুধু অর্জনই না, এটা একটা আমাদের অসামান্য পেশাদারিত্বের জন্য আমরা এটা অর্জন করতে পেরেছি। শান্তিরক্ষা মিশনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয় আমাদেরকে, বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হয় এবং এই টাস্কগুলি আমরা হাসি মুখে গ্রহণ করি। আমি যদি 2টা উদাহরণ দিই আপনাকে, 2014 সালে আমি তখন মিশন এরিয়াতে ছিলাম। 2014 সালে সুদানে যখন গণযুদ্ধ শুরু হয়, তখন বিভিন্ন দেশের কাছে জাতিসংঘ হেলিকপ্টারের কন্টিনজেন্ট চেয়েছিল। বাংলাদেশ একমাত্র দেশ যে দেশ এগিয়ে এসছে এবং 3টি হেলিকপ্টার তারা সুদানে ডিপ্লয় করে শুধু 6 মাসের জন্য। 6 মাস মিশন কমপ্লিট করে তারা আবার ফিরে আসে। আরেকটি উদাহরণ দিই, 2015 সালে যখন বুরুন্ডিতে কু হয়েছিল, মিলিটারি কু হওয়ার পরে ওখানে কিছু শান্তিরক্ষী সদস্য আটকে পড়েছিল। সেই সদস্য আটকে উদ্ধার করার জন্য অনেক দেশকে অফার করা হয়েছিল, বা কেউ কিন্তু ওখানে যায় নাই। বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গো থেকে একটা C-130 পরিবহন বিমানের মাধ্যমে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। মূলত এই ধরনের আমাদের কার্যক্রম। আমাদের এই পর্যন্ত 9 জন বিমান সেনা নিহত হয়েছে বা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। ফিমেল পার্টিসিপেন্টের কথা যদি বলতে হয়, আমরা 2008 সাল থেকে ফিমেলদের পার্টিসিপেন্ট শুরু হয়েছে মিশন এলাকাতে। এ পর্যন্ত 152 জন ফিমেল পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে। আপনি জেনে আরও খুশি হবেন যে 2018 সাল থেকে আমরা ফিমেল পাইলট নিয়োগ করে সেটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আমি আসবো আপনার কাছে পরে। আমি আরেকটা ব্যাপারে একটু আলোচনা বলে নিই আপনাকে, ফিট ফর ফিউচার। এখন যে শান্তিরক্ষা মিশনের বিভিন্ন ধরনের নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, লাইক আমি যদি আপনাকে বলি, গণতন্ত্রের অধিকার, শিক্ষার প্রসার, প্রযুক্তির প্রসার, জীবনযাত্রা মান উন্নয়ন, এগুলোর জন্য কিন্তু বিদ্রোহী গ্রুপের কাছে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র চলে আসছে। সো এই আধুনিক অস্ত্রের মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে মিশনে টিকে থাকতে হচ্ছে। এই আধুনিক অস্ত্রের অ্যাগেনিস্টে আমাদের যে সমস্ত অস্ত্র বা আমাদের যে সমস্ত প্রশিক্ষণ দরকার, সেই সমস্ত প্রশিক্ষণ আমরা মোকাবেলা করি, নর্মালি মিশনগুলি আমরা কমপ্লিট করে থাকি। মিস্টার তৌফিক মাহবুব চৌধুরী, যে মিশন এলাকায় কাজের ক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় স্থানীয় জনসাধারণের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে কাজ করতে হয়। সো স্থানীয় প্রশাসন আসলে বিষয়টাকে কীভাবে নেয় এবং সেখানে আপনাদের কোনো সমস্যা হয় কিনা বা স্থানীয়দের সঙ্গে কতটা একাত্ম হয়ে কাজ করা যায়, খুব ছোট্ট করে যদি। আমাদের যে কালচারাল ব্যাকগ্রাউন্ড আমরা বাংলাদেশিরা যাই,
তাতে কিন্তু অন্যান্য যে দেশ থেকে যে পিসকিপার্সরা যায় তার তুলনায় আমরা সহজেই কিন্তু স্থানীয়দের সঙ্গে মিশে যাই। এবং আপনারা জানেন যে উই লাভ টু টক টু দ্য পিপল। যখন দেখি যে মিশন এরিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন আসে, তখন আমরা আমাদের যে উচ্ছ্বাস, আমাদের আগ্রহটা প্রকাশ করি ওদের সঙ্গে মেশার জন্য। তো আমাদের কিন্তু যারা ফর্ম পুলিশ ইউনিট যায় তাদের বিশেষ করে স্থানীয়দের সঙ্গে আমাদের যে আর্মির ভাইরা যেরকম আপনার সহজেই যে এলাকায় মিশে তাদের সাথে যে তাদের যে এগ্রিকালচারাল, বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের এগ্রিকালচার আর বিশেষ করে সবচেয়ে বেশি তো মিশন হচ্ছে আফ্রিকার এগ্রিকালচারাল যে টেকনিকটা অনেকটা সেম, যার কারণে সহজেই আমরা কিন্তু ওদের সঙ্গে মিশে আমাদের বিষয়গুলা তাদের কাছে অ্যাপ্লাই করে তাদেরকে আমরা উপকার করতে পারি। যার কারণে কিন্তু মিশন এরিয়াতে আমাদের সশস্ত্র বাহিনীর এবং পুলিশের একটা সুনাম আছে। তো আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা খুব দ্রুত মিশে যেতে পারি, যেটা অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি থেকে যায়, ইউরোপিয়ান আমেরিকা থেকে, তারা অতটা মিশে না। তারা যায়, তারা একটা সার্টেন সময় পর্যন্ত কাজ করেই, 8 ঘন্টা পরেই কাজ করেই ওরা ওদের বাসা বাড়ি বা ওদের ব্যারাকে ফিরে যায়। বাট আমরা আমাদের যে টাইম আছে, টাইমের বাইরেও আমরা যখন পেট্রোলে যাই আমরা তখন লোকাল লোকজনের সঙ্গে কথা বলি, সোশ্যাল মিক্সিংটা খুব বেশি হয়। এবং আমরা তো আমাদের বাংলাদেশে যেরকম কমিউনিটি পুলিশিংয়ের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা মিশন এরিয়াতেও কিন্তু প্রতিষ্ঠা করেছি। কমিউনিটি পুলিশে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে যে টুকিটাকি সমস্যাগুলো সমাধানও কিন্তু আমরা মিরাজ পাটোয়ারি, আপনি মহিলা পাইলটদের কথা বলছিলেন এবং এই যে মহিলা কর্মকর্তারা যারা আছেন, বিশেষ করে মহিলা পাইলট যারা, তারা মিশন এলাকায় দায়িত্ব পালনে কী ধরনের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হয়? আসলে যখন পাইলট বাংলাদেশে ট্রেনিং হয় তখন কিন্তু মহিলা এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না বা কোনো পার্থক্য থাকে না। পাইলট ট্রেনিং, বেসিক ট্রেনিং সবার জন্য সমান। বেসিক্যালি ওরা এই ধরনের কোনো প্রবলেম ফেস করে না। বাট এটা আমি একটু বলবো যে ওরা আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। যদি বলি পাইলট হিসেবে না, যদি মহিলা কর্মকর্তা হিসেবে বলি, যুদ্ধ বিধ্বস্ত দেখেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু মহিলা এবং শিশুরা। তো আমাদের যারা অবজারভার হিসেবে যাচ্ছে তারা কিন্তু খুব সহজে ওদের কাছ থেকে ওদের ডিমান্ড বা ওদের চাহিদাটা আর কি জানতে পারছে। তো এটা তো ওদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর মহিলা পাইলট যারা আছেন তারা হয়তো বিভিন্ন সামাজিক বা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, বাট সেই সমস্ত সমস্যাগুলিকে সমাধান করেই তারা কিন্তু মিশনে যাচ্ছে এবং খুব সফলভাবে তাদের কার্যক্রমগুলি সম্পূর্ণ করতে পারছে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, আপনি একটু আমাদেরকে বলবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আন্তর্জাতিক জাতিসংঘ মিশনে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে আমরা জানি, যে তবে কোথায় তারা আছেন, কি দায়িত্ব পালন করছেন, কন্ট্রিবিউশন ওয়াইজ সেই জায়গায় বাংলাদেশ আসলে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারছে? আমি যদি উল্লেখ করি, কন্টিনজেন্ট সমূহে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ সেটা আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও আমাদের একটা কন্ট্রিবিউশন থাকে যেটাকে আমরা নেতৃস্থানীয় পর্যায়ে কন্ট্রিবিউশন বলবো। আপনি জেনে খুশি হবেন যে একটি শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ সামরিক যে অ্যাপয়েন্টমেন্টটা থাকে সেটি হচ্ছে ফোর্স কমান্ডার। বর্তমানে পূর্ব সাহারাতে আমাদের মেজর জেনারেল পদবীর একজন কর্মকর্তা ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত আছেন, এবং আমি যেটি বললাম এটি একটি মিশনের সর্বোচ্চ সামরিক পদ। এর বাইরে প্রত্যেকটি শান্তিরক্ষা মিশনের সেক্টর সদর দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল পদবীর একজন করে সেক্টর কমান্ডার আছেন। এছাড়াও আমি যদি জাতিসংঘ সদর দপ্তরের কথা বলি, জাতিসংঘ সদর দপ্তরে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল পদবীর একজন চিফ অফ স্টাফ নিয়োজিত আছেন। সো আমি যেটা মনে করি, নেতৃস্থানীয় পর্যায়ে এ ধরনের অংশগ্রহণ বা এ ধরনের অ্যাপয়েন্টমেন্ট আমাদের শান্তিরক্ষা কার্যক্রমকে সত্যিকার অর্থে বেগবান করে এবং আমরা এটা থেকে সত্যিকার অর্থে সুফল পাই। আরেকটা প্রশ্ন, যে নারী সদস্যদের কথা আমরা বলছিলাম, আমরা জানি যে সেনাবাহিনী নারী সদস্যরাও সেখানে কন্ট্রিবিউশন রাখছেন। সো কী পরিমাণ নারী সদস্য এই মুহূর্তে মিশন এলাকায় দায়িত্বে আছেন, কী ধরনের দায়িত্ব আসলে তারা পালন করেন? আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলতে চাই। জাতিসংঘ তার জেন্ডার মেইন স্ট্রিমিংয়ের জন্য 2018 থেকে 2028 সালের মধ্যে টোটাল কতজন নারী শান্তিরক্ষী অংশগ্রহণ করবে সে ব্যাপারে একটা রূপরেখা প্রণয়ন করে। আপনি জেনে খুশি হবেন যে সেই রূপরেখা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছি, বিশেষ করে স্টাফ অফিসার এবং অবজারভার নিয়োগের ক্ষেত্রে।
এছাড়াও আমাদের যে মোতায়েনকৃত কন্টিনজেন্টগুলো আছে সেখানে 5 থেকে 6% নারী শান্তিরক্ষী নিয়োজিত আছেন। আমি যদি আরেকটু স্পেসিফিক বলি তাহলে বিভিন্ন মিশনে বর্তমানে 15 থেকে 16% হচ্ছে নারী শান্তিরক্ষী। এর ভিতরে সাউথ সুদানে 102 জন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে আছে 116 জন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 115 জন। সব মিলিয়ে আমাদের এই মুহূর্তে 359 জন নারী শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন এবং পুরুষ শান্তিরক্ষীদের পাশাপাশি তারা কাঁধে কাঁধ মিলে অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করছেন নিঃসন্দেহে। কমরেড জামিল হোসেন, একটু নৌবাহিনীর নারী সদস্যরা যারা আছেন তাদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে, আরেকটা বিষয় যে তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় নিয়ে থাকা হয়? ধন্যবাদ। ওটা একইভাবে আমাদের এখানে আমাদের যখন নিয়োগগুলো হয় এবং আমাদের যেই চাকরির যে বিধিমালা এটা আলাদা করে নেই, সবার জন্য একই রকম। নারী সদস্য বা পুরুষ সদস্যের জন্য ভিন্নতা আমরা কখনোই দেখি না এবং ওইভাবে তাদের পেশাদারিত্ব ওইভাবে তৈরি করা হয়। তা যার ফলে তাদের যে ইন্টিগ্রেশন যেটা পুরুষ এবং নারীদের, এটার মধ্যে কোনো পার্থক্য আমরা এখানে যেমন করি না, আমরা বিদেশের ক্ষেত্রেও করি না। বাট আমরা যেই জিনিসটা চেষ্টা করি যে বিভিন্ন বিষয় থাকে, যেহেতু এটা ভলেন্টারিজ জব হিসাবে যায় জাতিসংঘ মিশনে, কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে তাকে নর্মাল ডিপ্লয়মেন্টে পাঠানো হয়। নৌবাহিনী থেকে এখন যারা আছে নারী সদস্য মূলত আছে অবজারভার হিসাবে আছে, স্টাফ অফিসার হিসাবে আছে বিভিন্ন জায়গায়। আর যেগুলোতে আমাদের জাহাজে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের সুবিধা নেই নারীদের জন্য, সেজন্য জাহাজের নিয়োগগুলো এখন পর্যন্ত আমাদের শুরু হয়নি, আমাদের দেশেও হয়নি, ওখানেও হয়নি। বাট আমাদের অন্য অন্য জবগুলো সবগুলোতে আমাদের নারীদের পার্টিসিপেশন আছে এবং তারা ভালোভাবে কাজ করছে, তাদের পেশাদারিত্ব এবং যেই সুবিধাটার কথা এয়ার কমোডোর বললেন, একই কথা আমি বলবো যে ওনাদের অ্যাকসেপ্টেন্সটা দেখা যায় যে অনেক বেশি ছেলেদের থেকে। তারা যেমন যারা একটু ডিসঅ্যাডভান্টেজ যে পপুলেশনটা আছে, নারী শিশু, তাদের কাছে তাদের অ্যাকসেপ্টেন্সটা বেশি, যার ফলে আমরা জাতিসংঘের যে প্রয়োজনীয়তা অনুযায়ী ওদের বিষয়গুলো জানতে পারি এবং ওগুলো অ্যাড্রেস করার বিষয়গুলো আমরা অনেক বেশিভাবে করতে পারি, যার ফলে আমাদের নারী সদস্যদের যে অংশগ্রহণের বিষয়ে জাতিসংঘ দিন দিন গুরুত্ব বেশি দিচ্ছে এবং আমরাও সেটাকে নিয়মতান্ত্রিকভাবে মেনে চলার চেষ্টা করছি। আর আমাদের অন্য অন্য যেই সুবিধাগুলো আমরা নারীদের কাছ থেকে পাচ্ছি, তারা আমাদের যেই স্টাফ জব করে, স্টাফ জবে দেখা যাচ্ছে যে তাদের নারীরা অন্যদের ছেলেদের থেকে অনেক বেশি সিনসিয়ার হয় তুলনামূলকভাবে। তাদের যখন তারা অ্যাসেসমেন্টগুলোর জন্য সহযোগিতা করে নীতিমালা তৈরির ক্ষেত্রে, তারা অনেক বেশি তাদের কন্ট্রিবিউশন রাখতে পারছে। এয়ার কমডোর মিরাজ পাটোয়ারি, আমি জানি যে আপনারা প্রত্যেকেই একাধিক মিশনে অংশ নিয়েছেন এবং অনেক ঝুঁকি নিয়ে মিশনগুলোতে কাজ করতে হয়। সো প্রত্যেকেরই নানা রকমের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কষ্টের অভিজ্ঞতা হতে পারে, সেই অভিজ্ঞতা ঝুঁকির অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আনন্দের অভিজ্ঞতা, গর্বের অভিজ্ঞতা হতে পারে। তো আপনি আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে যেটা স্মরণ করতে পারেন, সবচাইতে স্মরণ করবার মতো গুরুত্ব বহন করে বলে এই মুহূর্তে মনে হচ্ছে, সেরকম একটি করে অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি শুনতে চাই। এয়ার কমডোর। 2006 সালের কথা। নর্মালি আমাদের মিশন রোটেশন শুরু হয়, তখন শুরু হতো জুলাই আগস্ট মাসে। তো আমরা যখন জুলাই আগস্ট মাসে যখন মিশন এলাকায় গেলাম, মিশন এলাকায় যাওয়ার পরে একটা ওরিয়েন্টেশন হয় শান্তিরক্ষীদের জন্য। আমরা যেখানে পাইলট হিসাবে গিয়েছিলাম, তা আমাদেরও একটা ওরিয়েন্টেশন হয়। তো এরকম ভারতীয় আর্মির একটা হেলিকপ্টার এরকম একটা ওরিয়েন্টেশন ফ্লাইট করছিল। ওখানে আমাদের বিমান বাহিনীর 3 জন কর্মকর্তা ছিল। তাদের কাজ ছিল কঙ্গোর বুনিয়া এয়ারফিল্ড থেকে টেক অফ করবে, টেক অফ করে তারা বিভিন্ন ক্যাম্পে যাবে, বিভিন্ন ক্যাম্পে তারা গিয়ে তাদের দেখবে এবং উপর থেকে তারা রেকি করবে, রেকি করে এবং তারা সময় মতো তারা ফিরে আসবে আবার বুনিয়া। আমি অ্যাকচুয়ালি একটা আমাদের উদ্ধার কার্যক্রমের কথা বলছি আর কি, একটা অ্যাক্সিডেন্টের ক্র্যাশের কথা বলছি। তো একদিন সকালবেলা এই কার্যক্রমটা দেওয়া হইল ভারতীয় সেনাবাহিনীর লামা হেলিকপ্টারকে। এটা খুব ছোট হেলিকপ্টার এবং রেকি মিশনের জন্য খুব ভালো ছিল। তো 5 জন প্যাসেঞ্জার নিয়ে বিমানটি হেলিকপ্টারটি টেক অফ করলো। টেক অফ করার ঘণ্টাখানেক মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের এয়ারফিল্ডের ওয়েদারটা খারাপ হয়ে আসছে।
তখন কল শুনলাম যে তারা অলসো ফেরত আসতেছে এয়ারফিল্ডের দিকে। তো আমাদের যে বনিয়া এয়ারফিল্ড তার নর্থে 10 নটিক্যাল মাইলে আর্মির নেভি পাকিস্তান আর্মির একটা ক্যাম্প ছিল, ফাতাকি নাম। সেই ক্যাম্পের কাছাকাছি হিল রেঞ্জটা একটু হাই ছিল এবং সেই হিল রেঞ্জের উপরে ইলেকট্রিক ওয়্যার ছিল এবং অলরেডি হিল রেঞ্জ মেঘে ঢেকে গিয়েছে। তো ওনারা হয়তো ওই ইলেকট্রিক ক্যাবলটার কথা জানতো না। তারা যখন ডিসেন্ড করেছে গ্রাউন্ড ভিজুয়াল রাখার জন্য, ওই ইলেকট্রিক ক্যাবলে লেগে হেলিকপ্টারটা ক্র্যাশ করে। তো পাইলটের দক্ষতার জন্য সমস্ত যাত্রী বেঁচে যায়, বাট এয়ারক্রাফটটা পাহাড়ের ঢালে পড়ে যায়। আমাদের আরেকটা হেলিকপ্টার গিয়ে প্যাসেঞ্জারদেরকে রিকভার করে নিয়ে আসে। আমাদের পরবর্তী দায়িত্ব ছিল যে এই হেলিকপ্টারটাকে উদ্ধার করে নিয়ে আসা। তো যখন বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টকে এই কাজটা দেওয়া হলো, বিমান বাহিনী অন গ্রাউন্ডে পরের দিন একটা টিম পাঠায় ওখানে টিম পাঠানোর পরে ওরা ওই টিমটা ওখানে গিয়ে, যেহেতু পাহাড়ের ঢালে পড়েছে, অনেক বড় বড় গাছ, তো এগুলি পরিষ্কার করে হেলিকপ্টারটাকে এমন এক পজিশনে নিয়ে আসছে যাতে আমরা আমাদের MH-70 হেলিকপ্টার দিয়ে হুক করে নিয়ে আসতে পারি। আমি এই জন্যই ঘটনা বলছি যে আমি ওই উদ্ধার কাজের একজন পাইলট ছিলাম। তো পরবর্তী সকালে আমরা হেলিকপ্টারটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কোন জায়গায় অ্যাকচুয়ালি লামা হেলিকপ্টার এসওপির সাথে আমাদের পরিচয় ছিল না। তো আমাদের অ্যাকচুয়ালি জানা উচিত ছিল যে হেলিকপ্টারটা আমরা কীভাবে উদ্ধার করে নিয়ে আসবো। তো আমরা ওখানে গেলাম, ওখানে আন্ডার সিলিং করে আমরা হুক করলাম, হুক করে আমরা সেফলি নিরাপদে ওদের হেলিকপ্টারটা আমরা আমাদের ক্যাম্পে নিয়ে আসতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ। মিস্টার তৌফিক মাহবুব চৌধুরী। আমি তো 3টা মিশন করেছি। 2002 সালে কসোভো মিশনে ছিলাম, 2005-এ লাইবেরিয়া, আর 2010-এ ছিলাম হচ্ছে ডারফুর মিশনে। তো আমরা যে কীরকম প্রতিকূল পরিবেশে কাজ করি সেটার একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তো আমি যখন কসোভো মিশনে ছিলাম তখন ডিসেম্বর মাসে, কিন্তু কসোভোতে এটা আলপসের কাছাকাছি, তো ওখানে কখনো কখনো সন্ধ্যার পরে বা বিকেলবেলা -20, -22 এরকম পর্যায়ে চলে যায়। তো কসোভো কিন্তু কম্পারেটিভলি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ওদের লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট একটু কম, যার কারণে ওরা করে কি শীতকালে যে টমেটো বা এই ধরনের জিনিস বা ইভেন কোক, স্প্রাইট, সেগুলো ওরা টাকা বাঁচানোর জন্য ওই ফুটপাতে রেখে দেয়, কারণ বাইরে হচ্ছে অনেক ঠান্ডা আর ভেতরটা ওয়ার্ম রাখে যেহেতু ওদের থাকতে হয়। তো আমার একজন ব্যাচমেট ছিল, উনি ওনার ফ্যামিলি নিয়ে ওখানে ছিল। তো ওনার বাচ্চার জন্য কোক কিনতে গিয়েছে। তো গিয়েছে ওই দোকানের ভেতরে যায়, বলতেছে যে আমাকে একটা কোক দাও। তখন সে ওই যে তাদের যে ফ্রিজ, ওখানে তো হচ্ছে +4 ডিগ্রি থেকে একটা কোক বের করে দিয়েছে। বলে এটা না আমাকে একটা নর্মাল কোক দাও। বলে যে দিস ইজ নর্মাল কোক ম্যান, ইফ ইউ ওয়ান্টেড এ কোল্ড ওয়ান আই উড হ্যাভ গিভেন ইট ফ্রম আউটসাইড ওয়ার ইট ইজ -20। আমি বাইরে থেকে দিতাম, বাইরেই তো -20 ডিগ্রি আছে, ওখান থেকে দিতাম। তো এরকম কিন্তু ঠান্ডার মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। এর বিপরীতে যখন ডারফুরে ছিলাম, ডারফুরে এত গরম আর এত ড্রাই যে দেখা যায় যে আমরা একটা বাসা নিয়ে থাকতাম। তো বাসা থেকে আমাদের যে অফিসটা ছিল প্রায় 3-4 মাইল দূরে। তো ওখানে তো লেভেল অফ ডেভেলপমেন্ট আরও খারাপ। তো ওখানে যদি কোনো ডাঙ্কি, ওদের হচ্ছে মেইন মিনস অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে ডাঙ্কির উপরে, কিন্তু একটা ডাঙ্কির বা একটা গাধার ওজন যদি ধরেন 80 কেজি হয়, ওইটার উপরে ওরা 120 কেজি ওজনের বিভিন্ন জিনিস চাপিয়ে দেয়। তো এই একটা গাধা মারা গেল আমাদের বাসার পাশেই। তো আমি অফিসে যাওয়ার সময় চিন্তা করলাম যে ঠিক এই পাশেই গাধাটা আছে, তো এটা মনে হয় বিকেলবেলা নাগাদ এটা বিকট গন্ধে থাকতে পারবো কিনা। যখন বিকেলবেলা ব্যাক করলাম তখন দেখি যে এটা পুরা দিনের রোদে ড্রাইনেসের কারণে, শুষ্কতার কারণে শুকিয়ে পুরো শুটকি হয়ে গেছে। মানে উইদিন 8 আওয়ার্স এটা একেবারেই শুকিয়ে ড্রাই হয়ে একেবারে শুটকির মতো হয়ে গেছে, যার কারণে কোনো ব্যাড স্মেলও নাই, একটা মাছিও নাই। সো এরকম একটা প্রতিকূল পরিবেশে আমরা কাজ করি। ইভেন আপনি যদি একটা কাপড় যদি ধুয়ে শুকাতে দেন 10 মিনিটের মধ্যে এটা শুকায় যাবে, এত ড্রাই আর কি ডারফুর। তো আমরা আসলে এই এক্সট্রিম ওয়েদারের মধ্যে আমরা এবং আমাদের সশস্ত্র বাহিনীর ভাইয়েরা কাজ করি। কমরেড জামিল হোসেন। আমি শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আইভরি কোস্টে। তো আমাদের নিয়ম হলো 6 মাস একটা পোস্টে আরেকটা পোস্টে। প্রথম আবেনগরে ছিলাম, তারপরে গানোয়া বলে একটা সাইটে ছিলাম।
গানোয়া এলাকাটা তখনকার রাষ্ট্রপতি ছিলেন বাগবো, তার এলাকায় সে কোনোভাবেই ইউএন মিশন ঢুকতে দেবে না, সে ইউএন মিশনের বিরুদ্ধে ছিল, যেহেতু মুসলিমদের সঙ্গে খ্রিস্টানদের সম্পর্ক খারাপ ছিল ওখানে। অ্যান্ড বাগবর এরিয়া আমার অবজারভার মিশন, আমি হলাম মিশনের অপারেশন অফিসার এবং ডেপুটি কমান্ডার। সাধারণত আমাদেরকে সিকিউরিটি ছাড়া ওখানে যেতে দিত না, কিন্তু আমি দেখলাম যে আমার যে প্রতিদিন রিপোর্ট করতে হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিষয়গুলো আমাদের নিউ ইয়র্কে জানাতে হয় প্রতিদিন রাত্রে অবজারভারদেরকে, আমি ওটা কোনোভাবেই দিতে পারছি না অবজারভার হিসাবে বা আমি অপারেশন অফিসার হিসাবে। তখন আমি শুরু করলাম যে আমার কলিগ যারা ছিল, কারণ আমরা এক একটা অবজারভার টিমে 10 জন থাকতাম, একটা দেশ থেকে একজন মাত্র, আমি আমার দেশ থেকে বাংলাদেশ থেকে একজন, কেউ হয়তো ব্রাজিল থেকে, কেউ চায়না থেকে, এরকম। তা আমরা 3 জনে মিলে একটা করে গাড়ি নিয়ে বের হতাম। তা আমরা ওখানে একদিন বললাম যে ঠিক আছে আমরা একটু সিকিউরিটি রিস্ক নেব, কারণ আমরা অবজারভাররা কখনো আর্মস ক্যারি করতে পারি না। তা আমরা দুইটা গাড়ি নিয়ে গেলাম, যাওয়ার পরে যখনই ইউএনের গাড়ি দেখছে আমাদেরকে ঘেরাও দিল, দেশে জিনিসপত্র নিয়ে রামদা লোকাল আইটেম টাইটেম নিয়ে ওরা ঘেরাও দিয়ে আমাদেরকে ঘেরাও করলো, আমাদেরকে অ্যারেস্টের মতো করে নিয়ে গেল পুলিশ ক্যাম্পে নেওয়ার পর পুলিশদেরকে যখন কথা বলা শুরু হলো তখন আমরা ওদের সঙ্গে কথা বললাম, ওদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে ওরা কোনোভাবে বিশ্বাস করে না, বলে ইউএন এখানে আসবে কেন, মানে ওরা কোনোভাবে ইউএনকে ওখানে মানবে না। আমরা বললাম যে দেখো আমরা কিন্তু তোমাদের মতো একটা দেশ থেকে আসছি। ওরা বলে না, তোমরা নিরপেক্ষ না, তোমরা হলো গিয়ে বিদেশি দেশের চর। অনেক কষ্টে তাদেরকে বোঝানো শুরু করলাম, অন্যরা ভয় পেয়ে গেল, আমার সঙ্গে চাইনিজ ছিল, ব্রাজিলিয়ান ছিল, তারা ভয় পেয়ে গেল, তারা কথা বলতে পারতেছে না। আমরা আস্তে আস্তে করে কথা বলা শুরু করলাম, কথা বলে ওদেরকে বুঝালাম দেখো আমরা এমন একটা দেশ থেকে আসছি, আমার এখানে কোনো স্বার্থ নেই, তুমি যদি আমাকে কিছু বলো ওটা বরং আমি যদি ইউএনকে জানাই, এটা যদি ইভেন যে দেশের বিরুদ্ধে বলতে চাচ্ছ তারা জানতে পারবে, তুমি যদি না জানো তারা জানতে পারবে না। আমরা এখন যেরকম আলোচনা করতেছি, ওদের সঙ্গে আলোচনা করতে 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 ওদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেল। তখন বললো যে মেজর তুমি এখন থেকে আসবা আমার এখানে। এখন আমরা সাধারণত যখন অবজারভার মিশনে যাই তখন একবার একজন গেলে পরের মিশনে আরেকজনে যায়, কিন্তু এখন হলো যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পেট্রোলে আমাকে যেতে হবে, ওই মেজর না আসলে তারা ঢুকতে দেবে না তাদের এলাকায়। তখন এরকম বিপদসংকুল সমস্যায় যেরকম আমরা পড়ি, তখন আমাদেরকে মেরে ফেললেও আমাদের কিছু করার ছিল না, উদ্ধার করতে হয়তো সময় লেগে যেত। কিন্তু ওই অবস্থায় যদি আপনি কখনো ম্যানেজ করতে পারেন, এবং বাঙালিরা আমরা আমাদের যে কথাগুলো আমরা বারবার করে বলি, আমাদের আমরা যে জীবনচারণটা আমাদের পারিবারিক, সামাজিক বা আমাদের আন্তরিকতা, আমাদের আতিথেয়তা, আমাদের মানুষের সঙ্গে মেশার যে একটা আমাদের জীবনচারণটা, পুরো জীবনচারণটাই আমাদের কেমনভাবে তৈরি করে যে আমরা মানুষের সঙ্গে মিশে যেতে পারি। মেশার কারণে পরবর্তীতে যখন মিশন আমার মিশনটা শেষ হয়ে যাবে, যখন ওরা জানলো যে আমার সময় শেষ, চলে যাব, ওরা বললো না তুমি থাকো। আমি থাকতে চাইলে তো হবে না, মিশন আমাকে রাখবে না। আসার সময় তারা আমার জন্য বললো যে তুমি তাহলে নেক্সট উইকে আবার আসো। আবার গেলাম, গিয়ে দেখি যে তারা আমাদের জন্য অনেকগুলা গরু ছাগল জবাই দিল এবং বিরাট করে ফিস্ট করলো, অ্যান্ড দে ওয়ার ক্রাইং। তো এরকম আমরা অনেক যেমন সমস্যায় পড়ি, আবার আমাদের অনেক ভালো ভালো স্মৃতি আছে আমাদের মিশন এলাকায়। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। আমি দুটি শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করেছি। প্রথমটি কমোডোর জামিল স্যার যেখানে করেছেন আইভরি কোস্টে, আমি ওখানে বাংলাদেশ ব্যাটালিয়নের কন্টিনজেন্ট মেম্বার ছিলাম। দ্বিতীয়টি করেছি মিলিটারি স্টাফ অফিসার হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ফোর্স হেডকোয়ার্টারে। আমি কমোডোর জামিল স্যারের মতো করে আইভরি কোস্টের একটি সুনির্দিষ্ট অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই। আসলে দিনটি ছিল 2011 সালের 31 মার্চ। আমি আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে স্থানীয় মিলিশিয়ারা আমাদের ক্যাম্পের উপরে গুলি বর্ষণ শুরু করে। আমার স্ত্রী ফোনের ভিতরে আমাকে জিজ্ঞেস করেন কী ব্যাপার, কিসের এত শব্দ। এখন আসলে ওই মুহূর্তে সত্যি কথা বলার মতো সুযোগ ছিল না। আমি বললাম স্থানীয় কোনো ধর্মীয় গোষ্ঠীর হয়তো কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, এ ধরনের কোনো বাজি ফোটানো হচ্ছে, আমি ফোনটা রেখে একটু ছবি তুলে আসি। আমি সাথে সাথে ফোনটা রেখে আমাদের বুলেট প্রুফ জ্যাকেট পরে আমার সেন্ট্রি পোস্টে চলে যাই। ঘটনা যেটি হয়েছিল, সেন্ট্রি পোস্টের উপরে হঠাৎ করে মিলিশিয়ারা গুলিবর্ষণ শুরু করে এবং আমাদের সেন্ট্রিরা এটার পাল্টা জবাব দেয়। পরবর্তীতে আমি যখন জয়েন করি, আমাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা তাদেরকে ক্যাম্পের ভেতরে আক্রমণ বা ক্যাম্পের ভেতরে ঢোকা থেকে আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হই। ওই একই দিন পরিস্থিতি যখন একটু শান্ত হয়েছে, বিকালবেলা আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো ওই মিশনের যে সর্বোচ্চ জাতিসংঘের নিযুক্তিধারী SRSG বলা হয়, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ টু সেক্রেটারি জেনারেল, ওনাকে আবিদজান, আইভরি কোস্টের রাজধানী, ওখানকার ওদের জাতীয় যে টেলিভিশন স্টেশন সেখানে নিয়ে যেতে হবে। আসলে ওর কয়েকদিন আগে থেকেই ওখানে বেশ লোকালদের সাথে এবং মিলিশিয়াদের সাথে গণ্ডগোল হচ্ছিল। তো
তো এসআরএসজিকে আমরা স্কট করে টেলিভিশন স্টেশনে নিয়ে যাই, বাট আমরা যখন যাচ্ছিলাম তখনই আমরা বুঝতে পারছিলাম সামথিং ইজ রং, কারণ আমরা প্রতিদিন যে পেট্রোল করি সেই পেট্রোলের সাথে আজকে যে পরিস্থিতি সেটার ভিতরে ঠিক কিছু একটা মিলছে না। আমরা যখন টেলিভিশন স্টেশনে পৌঁছাই, এসআরএসজি নিজেই বললেন যে আমার কাছেও খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, লেট আস গো ব্যাক। আমরা জাস্ট টেলিভিশন স্টেশন থেকে রওনা করেছি, হয়তো উইদিন 200 ইয়ার্স আমাদের পেট্রোলের উপরে অ্যাম্বুশ হয়। আমাদের যেটা টার্গেট ছিল, নিজের জানমালের কথা আমরা চিন্তা করিনি, এসআরএসজিকে যেভাবেই হোক তাকে নিরাপদে ক্যাম্পে পৌঁছাতে হবে। এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অ্যাম্বুশটাকে প্রতিহত করতে সক্ষম হই এবং এসআরএসজিকে নিরাপদে ক্যাম্পে পৌঁছে দিতে পারি। ঠিক ওই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ নিযুক্তিধারী, তার জন্য আমরা যে তার নিরাপত্তার জন্য যে কার্যক্রমটা পরিচালনা করতে পেরেছিলাম, তার জন্য সকল মহল থেকে আমরা ব্যাপক প্রশংসা পেয়েছি। এই পার্টিকুলারলি এই 31 মার্চ 2011 সালের এই দুটি ঘটনা আমাকে সবসময় মনে করায় এবং আপনার মাধ্যমে আমি এটাই শেয়ার করলাম। গ্রেট। আমি এখন আপনাদের চারজনের কাছ থেকে একটু শুনতে চাইব, খুব ছোট্ট করে যদি আপনারা বলেন। আমাদের তো অনেক অর্জন আছে, আপনারা আছেন কিন্তু অনেকে নেই যারা গেছেন মিশনে। সো আপনাদের স্ব প্রতিষ্ঠানের হাইয়েস্ট লেভেলের স্যাক্রিফাইস কি এই শান্তিরক্ষী মিশনে গিয়ে, যদি আপনি শুরু করেন কমরেড জামিল হোসেন। আমাদের অন্য বাহিনীর মতো আমাদেরও এই যে আমাদের 168 আমাদের মারা গেছেন এবং 266 উন্ডেড হয়েছে, প্রায় 400 প্লাস। এর ভিতরে নৌবাহিনীর সদস্য আছে। আমাদের সদস্যরা ওখানে এক্সপ্লোশনে মারা গেছে, অ্যাম্বুশে মারা গেছে। আমাদের একজন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার, সে একটা যখন নেপালিজ একটা টিমকে স্কট করে নিয়ে যাচ্ছিল, তখন স্ট্রে বুলেট থেকে তার মৃত্যুবরণ হয়। তো এই ধরনের ঘটনা অন্য বাহিনীর মতো আমাদেরও সর্বোচ্চ এই স্যাক্রিফাইসটা নৌবাহিনীর আছে এবং ভালো পরিমাণে আছে, এবং আহত সংখ্যাও যথেষ্ট পরিমাণে আছে। স্পেশালি আপনি যেটা আমি রিভার নীল নদ যেটা আমরা বলি, ওরা হোয়াইট নাইল বলে, হোয়াইট নাইলের প্রতি বছরই আমাদের বড় ধরনের ঘটনা, এত লম্বা জায়গা, এখানে বড় ধরনের সাউথ সুদানে এখানের অ্যাক্সিডেন্ট কন্টিনিউয়াসলি হচ্ছে এবং এটা আমাদেরকে যথেষ্ট স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই এত বড় স্যাক্রিফাইস জেনেও বাঙালি আমাদের যে মনোবল, আমাদের কাজের প্রতি যেই শৃঙ্খলাবোধ এবং আমাদের যে পেশাদারিত্ব, সব নিয়ে আমাদের লোকজন যাচ্ছে, কাজ করছে এবং তারা তাদের কাজ সঠিকভাবে পালন করছে। এটা কখনো তাদেরকে দমিয়ে রাখতে পারেনি তাদের কাজ করার ক্ষেত্রে, এবং এটার জন্য আমরা গর্ববোধ করি। এবং বাঙালির এই স্যাক্রিফাইসটাকে ইউএনও অত্যন্ত সম্মানের সঙ্গে স্বীকৃতি প্রদান করে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, আমি আমার প্রথম শান্তিরক্ষা মিশনে আমি আমার সহকর্মীকে আমার পাশে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হতে দেখেছি, আমি লাল রক্ত দেখেছি। আমি আমার দ্বিতীয় মিশন যখন করি, আমি আমার সহকর্মীদের নিজ চোখে মৃত্যুবরণ করতে দেখেছি। সুতরাং আমার অভিজ্ঞতায় সর্বোচ্চ আত্মত্যাগ বলতে যা বোঝায় নিজের জীবন বিসর্জন, সেটি আমি দেখেছি। স্বচক্ষে দেখেছেন আপনি। মিরাজ পাটওয়ারি। বাংলাদেশ বিমান বাহিনীর আত্মত্যাগ অন্যান্য বাহিনীর মতো আছে, তবে আমাদের কার্যক্রমটা একটু ডিফারেন্ট। আমাদের উড্ডয়নের কথা যদি বলতে চাই, আমি আপনাকে বলেছি যে আমাদের এ পর্যন্ত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট ছাড়া আমরা 80,000 ঘন্টা উড্ডয়ন করেছি। তা আমাদের এখানে কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট নাই বলতেই চলে। বাট আমাদের সর্বোচ্চ ত্যাগকারী জনসংখ্যার সংখ্যা হলো 9 জন এবং 26 জন হলেও আহত হয়েছে শান্তিরক্ষা মিশনের জন্য। মিস্টার তৌফিক মাহমুদ চৌধুরী। বাংলাদেশ পুলিশের শুরু থেকে এ পর্যন্ত আমরা 24 জন পিসকিপার্সকে হারিয়েছি, শতাধিক আহত আছেন। তার মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কধারী হচ্ছেন আমাদের এডিশনাল আইজিপি রওশন আরা স্যার। তিনি 2019 সালে একটা এফপিইউ কন্টিনজেন্ট ইন্সপেকশনে গিয়েছিলেন। আমাদের ইন্সপেকশন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইন্সপেকশনে যেতে হয়, মেডেল প্যারেডও অংশগ্রহণ করে। তখন আনফর্চুনেটলি উনি যে গাড়িতে ছিলেন, ওটা বিপরীত থেকে একটা ট্রাক এসে, একটা লরি এসে হিট করে। তো আমাদের সর্বোচ্চ র্যাঙ্কের অফিসার এডিশনাল আইজিপি আমরা হারিয়েছি 2019 সালে। তো এটা আমরা একটু শেষের দিকে চলে এসেছি, যদি প্রত্যেককে আমি 1 মিনিট করে, আমি জানি অনেক কিছু বলবার আছে, কভার করা হয়নি, কিন্তু আপনারা নিজেরা মনে করেন কিনা যে এই বিষয়টা আপনাদের নিজ নিজ জায়গা থেকে বলা দরকার, যেটা আমরা মিস করে গেছি। কমরেড জামিল হোসেন।
কিছু মনে করেন যে এটা আপনি বলা দরকার, আমরা বলা হয়নি? আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে আমাদের ছোট পরিসর থেকে শুরু, দেশ হিসাবে আমরা যদিও নতুন 50-52 বছর, অনেক বেশি, অনেক পুরনো, বাট 119টা দেশের মধ্যে বর্তমানে আমাদের যে প্রথম অবস্থান, এবং এই অবস্থানটা দিন দিন সুদৃঢ় হচ্ছে। এবং এই সুদৃঢ় হওয়ার পিছনে আমাদের কঠোর চাকরি নীতিমালা, আমাদের নির্বাচন প্রক্রিয়া, আমাদের আমাদের জীবনচারণ, আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাদের অন্য বিষয়গুলো সবগুলো মিলিয়ে বাংলাদেশ অত্যন্ত গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে জাতিসংঘের কাছে। এবং আমরা আরও এই বিষয়ে, আপনি যে জায়গাটা জানতে চেয়েছিলেন, নেতৃস্থানীয় পর্যায়ে আমাদের অংশগ্রহণ চলছে, এটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা আরও চেষ্টা করতেছি বৃদ্ধি করার জন্য। এবং আমাদের যে এটা থেকে, জাতিসংঘের বিষয়টা থেকে আমাদের কিন্তু অনেক ধরনের অর্জন, এটা শুধু আর্থিক অর্জন না। আর্থিক অর্জন একসময় ছিল, কিন্তু এখন এই অর্থ অর্জনটা আমাদের বর্তমান সামাজিক অবস্থাটা বড় ধরনের কিছু না। কিন্তু এটার পাশাপাশি দেশের যেই সম্মান, কূটনৈতিক যে অর্জন, ব্যবসায়িক অর্জন, এবং আমাদের যে অর্থনৈতিক যে অর্জনগুলো হচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা দেশে আমাদের এমবেসি চালু হচ্ছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমাদের যেই এটাকে একটা বিভিন্ন কাজের জন্য আমাদের সুবিধা অর্জন, আমাদের বিভিন্ন ইউএনের, জাতিসংঘের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য জাতিসংঘ মিশনের অংশগ্রহণটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সো আমাদের সার্বিকভাবে এটার যদি আমরা দেখতে যাই, এবং আমাদের পেশাদারিত্ব যে বিষয়টা আমাদের এখানে শিখছে, তারা যখন আন্তর্জাতিক পর্যায়ে অন্যদের সঙ্গে কাজ করতেছে, সেটা যে আরও উন্নয়ন সাধন হচ্ছে, স্কিলফুল হচ্ছে, সেটা দেশে এসে দেশের কাজে লাগছে। এই সব মিলিয়ে এত অর্জনগুলো, এটাকে আমরা যদি ওই পার্সপেক্টিভে দেখি, তাহলে ইউএন পিসকিপার হিসাবে বাংলাদেশের 4টা বাহিনীর যে অর্জন, এটা আমরা গৌরবের সঙ্গে নিতে পারি, এবং এটাকে আরও বৃদ্ধি করার জন্য আমাদের যে কার্যক্রম আছে আমরা নিয়ে নিতে পারি। মিস্টার তৌফিক মাহমুদ চৌধুরী, পিসকিপিং মিশনে থেকে কিন্তু আমাদের আমরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, রেমিটেন্স পাই। তো আমরা অ্যালাউন্স আকারেও পাই, আবার আমাদের যে পরিবহন সামগ্রী যায় ওটা একটা ভাড়া পাই। কিন্তু একটা কনসার্নের জায়গা আপনি জানিয়ে রাখি, এখন কিন্তু মিশনগুলো ডাউন সাইজিং হচ্ছে। আমাদের কোনো একটা সময় 15টা-16টা কন্টিনজেন্ট পাঠাতে পারতাম, সে জায়গায় আমাদের এখন 4 থেকে 5টায় নেমে এসেছে। তো সেই জায়গায় এখন আফ্রিকার যে সমস্ত জায়গায় যুদ্ধ বিগ্রহ বেশি ছিল, ওগুলো আস্তে আস্তে কিন্তু থেমে যাচ্ছে। ইভেন রুয়ান্ডা, যে দেশে একসময় পারস্পরিক যুদ্ধ করেছে, তারাই এখন মানে ওয়ান অফ দ্য মেজর পিসকিপার্স ইন দি আফ্রিকান মিশনস। খুবই শান্তির একটা দেশ। হ্যাঁ, এখন খুবই শান্তি এবং খুব ডেভেলপ করতেছে। তো যার কারণে আমাদের এই জায়গায় একটু কনসার্নের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা ডাউন সাইজিংয়ের কারণে, কিন্তু এটা এর মানে না যে বাংলাদেশ পিসকিপার্সদের ডিমান্ডটা ফুরিয়ে যাবে, আমরা থাকবো। জি, এয়ার কমডোর মিরাজ পাটোয়ারি। আমি একটু অন্যরকমভাবে বলতে চাই। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্স কোন দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে, 3টা জিনিস বাংলাদেশ এগিয়ে আছে। একটা হলো জলবায়ু সচেতনতা, দ্বিতীয় হলো আমাদের নিরপেক্ষতা, আর তৃতীয় হলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। তো অ্যাকচুয়ালি এই 29শে মে এর বিশেষত্বটা কি? এই দিনে সারা বিশ্বকে মনে করিয়ে দেয় আমাদের অবদান, আমাদের অঙ্গীকার বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, এবং সারা বিশ্বের মানুষ জানে বিশ্ব রাজনীতিতে আমাদের পজিশনটা আরও সুসংহত হচ্ছে। এই মিশনটা শুরু হয়েছিল 29শে মে 1948 সালে প্যালেস্টাইনে, যখন একটা ট্রুস সুপারভিশন মিশনের মাধ্যমে শুরু হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে, এবং এই শান্তিরক্ষী দিবস পালনের মাধ্যমে সারা বিশ্বকে সাড়া দিচ্ছে যে বাংলাদেশের অবদান কোথায়। শান্তিরক্ষা মিশনের মাধ্যমে আমরা যে গ্রহণযোগ্যতা অর্জন করেছি, এটার সুফল কিন্তু আমরা অন্যভাবেও পাচ্ছি। আপনি জানেন, অপারেশন পুনর্গঠন নামে একটা মিশন, একটা কার্যক্রম পরিচালিত হয়, যেটা কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষার আওতায় নয়। অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, এবং এর মাধ্যমে আমরা কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছি, যেটা আমাদের অর্থনীতিতে অনেকভাবে সাহায্য করছে। আমি সাধারণত হোস্ট হিসেবে চেষ্টা করি আমার গেস্টদের কমফোর্ট দেওয়ার জন্য, আমরা একেবারে শেষ প্রান্তে, কিন্তু আমার দায়িত্বের মধ্যে এটা যে আসলে একটু আনকমফোর্ট জোনে নিয়ে যাওয়া আমার গেস্টদের সবসময়, যেহেতু যারা বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করেন, সরকারকে প্রতিনিধিত্ব করেন, নানান রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন। অনস্বীকার্য যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর অবদান,
এবং অর্জনগুলো কি সেটা আপনারা অত্যন্ত ভালোভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সাম্প্রতিককালে অতি সম্প্রতি এটি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেতে বাংলাদেশের পক্ষ থেকে যারা শান্তিরক্ষী মিশনে যায় তাদের কারো কারো, সবার না, কারো কারো ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে তারা এখানে আসলে মানবাধিকার লঙ্ঘন করে, টর্চার করে মানুষকে। এর আগে নেত্র নিউজ করেছে, পরেও তারা এই বিষয় নিয়ে কথা বলেছে। এবং আপনাদের স্মরণ থাকবার কথা, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেসম্যান এবং সিনেটর তারাও জাতিসংঘে তাদের যে যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসাডার তাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি ভূমিকা রাখতে বলেছেন যে বাংলাদেশ থেকে যেন শান্তিরক্ষী মিশনে কোনো সদস্য না নেওয়া হয়। সো এত অর্জনের পাশে, এত উজ্জ্বল ভূমিকার পাশে এই যে এখন যে একটা ক্যাম্পেইন এবং সেখানে কিছু অভিযোগ আছে এবং এই অভিযোগ নিয়ে হয়তো সরাসরি সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী নেই, কিন্তু এটি বিশেষ এলিট ফোর্সকে নিয়ে এই প্রশ্নটা আছে এবং তাদের উপরে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে। সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা এটাকে কিভাবে দেখেন, আপনাদের রিয়াকশনস কি। যদি আমরা জানি ইতিমধ্যে আইএসপিআর থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে, সেনাপ্রধান সম্ভবত এই বিষয় নিয়ে কথা বলেছেন। বাট আপনারা যদি বলতে চান সবাই মিলে আলাদা আলাদা করে বলতে পারেন, কেউ যিনি ইচ্ছে করবেন বলতে পারেন যে আপনারা কিভাবে দেখেন এটা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন খুব ছোট ছোট করে 30 সেকেন্ড করে বলি, 1 নম্বর অবস্থানে আছে এবং বাংলাদেশের এই অবস্থানটা পৃথিবীর অনেক দেশের কাছে হয়তো ঈর্ষণীয়। সো সেই পজিশন থেকে যদি আমরা বলি, এটা হতে পারে যে হয়তো কেউ চাচ্ছে না। আমরা কিন্তু 2041 সালের মধ্যে আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রি হিসেবে হতে যাচ্ছি। সো এই জিনিসগুলি হয়তো অনেকে পছন্দ হচ্ছে না, সেই কারণে হয়তো এরকম কথাবার্তা বা এরকম নিউজ আসতে পারে। দেখুন, আমাদের যে পিস কিপার্স যে সিলেকশন হয়, এটা আমাদের তো পিস কিপার্স তো আমরা যারা পাঠাই, আমাদের সশস্ত্র বাহিনীর সংখ্যা বলেন আর পুলিশের সংখ্যা বলেন অনেক, আমাদের তো অল্টারনেটিভের অভাব নাই। আমরা একটা থ্রু স্ক্রুটিনির মাধ্যমে, ভেটিংয়ের মাধ্যমে সবচেয়ে ভালো ছেলেগুলোকে আমরা সিলেক্ট করেই পাঠাই। তাদের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয় প্রসিডিং বা যে কোনো ধরনের রিপোর্ট থাকে তাহলে তো আমরা তো নির্বাচনই করতে পারি না। সুতরাং বেস্ট লট পাঠালে সেটার তো কোনো কোয়েশ্চন নাই। তো এই যে একটাই হচ্ছে যে আমরা হয়তো আন্তর্জাতিকভাবে জিওপলিটিক্সের একটা শিকার হতে পারি। সেই জন্য আপনারা দুজনে একই সুরে কথা বলছেন যে আপনার কাছে যে ফোর্সটির বিরুদ্ধে অভিযোগ মূলত আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং তারা বাংলাদেশ পুলিশের একটা অংশ। সো আপনি কি মনে করেন যে সব অভিযোগগুলো আছে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যে কোনো মহল থেকে অভিযোগ উঠলে, বা আমরা যেমন যুক্তরাষ্ট্রের স্যাংশনের কথা জানি, আপনারা কি ইন্টারনালি এগুলো ইনভেস্টিগেশন করেছেন? হ্যাঁ, আমরা তো এরকম যদি আমরা রিপোর্ট পাই তাহলে ডেফিনেটলি আমরা ইন্টারনাল ইনভেস্ট, কিন্তু সেটার সুযোগ সেটাও প্রয়োজন নাই। কারণ আমরা যাদেরকে নির্বাচন করি তাদেরকে প্রপারলি ভেটিং করে তার বিরুদ্ধে তার রেকর্ড যাচাই করেই আমরা সিলেকশন দিই। কমরেড জামিল হোসেন, আমি জিনিসটা দেখি না, আমি এটা সম্পর্কে আমার ধারণা নেই। বাট যেটা আমরা আমাদের সিস্টেমগুলো সম্পর্কে আমাদের পুরো ধারণা আছে। ইউএন মিশনের রিকোয়ারমেন্টগুলো ইউএন থেকে আসে এবং মানবাধিকার এবং অন্যান্য বিষয়গুলো এগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে ট্রুপস কন্ট্রিবিউট করেছি, আমাদের ট্রুপসদেরই 119টা দেশের মধ্যে সর্বোচ্চ হলো আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা একটা মিশনেও হয় নাই যে বাংলাদেশের বদনাম হবে। যেহেতু এখন পর্যন্ত আমরা এই ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় আছি। কেউ কিন্তু বলছেন না যে বাইরে হয়েছে, বলছেন যে এখানে যারা করছে তাদেরকে নেওয়া হচ্ছে। এটা তো জাতিসংঘের সিলেকশন প্রসিডিউরের সঙ্গে যাচ্ছে না। আমাদের এখানে সিলেকশন প্রসিডিউর ইজ ভেরি স্ট্রেঞ্জি। আমরা ইউএনের কোনো রিকোয়ারমেন্ট আসলে একটা ছোট যদি অভিযোগ ইউএন থেকে আসে, এটা খুব সিরিয়াসলি দেখা হয় এবং আমরা কিন্তু সেইভাবে আমাদের ট্রুপস যাচ্ছে বলে আমাদের প্রতি তারা অত্যন্ত সন্তুষ্ট জাতিসংঘ, এবং এই ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। সো এই বিষয়টা সম্পর্কে আমরা এটাই মনে করি। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার তৌফিক মাহবুব চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান, কমডোর মিস্টার মোহাম্মদ মিরাজ পাটোয়ারি এবং কমডোর জামিল হোসেন, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, ত্যাগের কথা আমরা শুনেছি। আন্তর্জাতিক
শান্তিরক্ষা দিবসে, জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদের অর্জনের কথা আমরা জানি। বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, আমরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি, আপনার কূটনৈতিকভাবে লাভবান হচ্ছি, আমরা ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছি, আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, বাংলাদেশের একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত হচ্ছে এবং আমাদের এই সশস্ত্র বাহিনী যারা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, তাদের যেসব সদস্যরা অংশ নিচ্ছেন তাদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি পাচ্ছে, বাহিনী হিসেবে বা ফোর্স হিসেবেও তারা নিজেরা যথেষ্ট শক্তিশালী হচ্ছেন। একইভাবে জনগণের বন্ধু হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশও এখানে তাদেরও পেশাগত এক ধরনের উৎকর্ষতা এবং আন্তর্জাতিক একটা ব্র্যান্ডিং তৈরি হচ্ছে। কিন্তু একথা যেন আমরা প্রত্যেকেই মাথায় রাখি, আমি যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, যারা বিভিন্ন সরকারের দায়িত্বে আছেন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অন্যান্য পেশায় যারা, আমাদের কারণে, আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে যারা নিরাসক্ত নির্মোহভাবে দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করছেন এবং বিশ্ব মানবতার জন্য কাজ করছেন, তাদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় এবং তাদেরকে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি। তাদেরকে নিরাপদ দূরত্বে রাখা, সকল অপকর্ম থেকে আমাদের দায়িত্ব নিরাপদ রাখা, এবং সেটা যদি আমরা করতে পারি সেটা আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং ভাবমূর্তির জন্য কল্যাণকর হবে। এবং যে ঝুঁকির কথা আমরা এখন আন্তর্জাতিক নানা মহল থেকে শুনছি, সেই ঝুঁকি এড়িয়ে চলা আমাদের জন্য সহজ হবে এবং আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে এই তিন বাহিনী এবং পুলিশ বাহিনী তাদের আমাদের অনেক অনেক বেশি প্রয়োজন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।